মিরপুর টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোটাই ছিল বাংলাদেশের, কিন্তু দ্বিতীয় সেশনে সিনারিওর আমরা এখন পরিবর্তন দেখতে পাচ্ছি। সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। শুধু ঘুরে দাঁড়িয়েছে বললে ভুল হবে, তারা একটি বড় লিডের পথে রয়েছে। এই মুহূর্তে বৃষ্টির কারণে মিরপুরের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগ মুহূর্তেই খেলা বন্ধ রয়েছে, কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, খেলা শুরু হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম। যদিও মিরপুরের ড্রেনেজ আউটফিল্ডের ব্যবস্থা খুবই দারুণ, সেই ক্ষেত্রে আমরা নিউজিল্যান্ড সিরিজেও দেখেছি যে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো হওয়ার কারণে দ্রুততম সময়ে খেলা শুরু হয়ে গিয়েছিল। ইভেন নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড তাদের পেজ থেকেও একটি ভিডিও শেয়ার করেছিল মিরপুরের ড্রেনেজ সিস্টেমের প্রশংসা করে। আমরা বৃষ্টিতে খেলা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দেখেছি পাকিস্তান 349 রানে 6 উইকেট। শেষ মুহূর্তে রিজওয়ান বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ মুহূর্তে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন, কিন্তু তাদের পার্টনারশিপটা হয়েছে 119 রানের, যা পাকিস্তানকে অনেকটা এগিয়ে দিয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয় সেশন পর্যন্ত মিরপুরে কি হলো তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাঝারুল ইসলামের সঙ্গে। মাঝার, দ্বিতীয় সেশন তো শেষ বৃষ্টির কারণে, কাকে এগিয়ে রাখবেন? এখন আমার কাছে মনে হয় যে সমতা আছে। আপনি বলতেন ভাই তাদের তো এখনও 4টা উইকেট আছে, হ্যাঁ 4টা উইকেট আছে, কিন্তু টেইলেন্ডাররা টেস্টে রান করা টাফ বিষয়। যদিও বাংলাদেশ ছাড়া অন্যদের টেইলেন্ডার খুব ভালো ব্যাট করে থাকে। সালমান আগা এখনও আছেন এবং তিনি ওডিআইতে দেখিয়েছেন টেইলেন্ডারদের নিয়ে ভালো ব্যাট করতে পারেন বা ডিপ করতে পারেন। এই দিক থেকে আপনি স্লাইটলি বলতে পারেন যে তারা হয়তো একটু এগিয়ে আছে, 20 রান 25 রানের লিড পেতে পারে। আবার হুনোজ যে বড় পার্টনারশিপ আর করতে পারে কিনা, যদি করা উচিত না বা করতে পারার কথা না, তারপরেও অনিশ্চয়তা ক্রিকেট বললে হয়তো হলে হতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এখন সমতা, যদি 10 রান 20 রানের মধ্যে সালমান আগাকে নেওয়া যায়, যেহেতু একটা পার্টনারশিপ ব্রেক হয়েছে, মোমেন্টামটা ব্রেক হয়েছে, বৃষ্টির সময়টা ব্রেক হয়েছে, হয়তো বৃষ্টিটা থেমে যাবে, হয়তো আরও 1 ঘন্টার মতো খেলা হবে, যেটা আশা করছি। আর না হলেও সমস্যা নেই, না হলে নেক্সট ডে যখন শুরু হবে তখনও যদি 20 রান 30 রানের মধ্যে উইকেট নেওয়া যায়, তাহলে বাংলাদেশ দল এবং পাকিস্তান দল দুদলই সমান অবস্থায় থাকবে। দর্শক, মিরপুরে আজকে দিনের শুরুটা আজান আইওয়াজ পাকিস্তানের অভিষিক্ত ওপেনার তার সেঞ্চুরি পূরণ করে শুরু করেছিলেন। মনে হচ্ছিল যে পাকিস্তান 400 থেকে 500 রানের অধিক সংগ্রহের দিকে যাবে, একটা বড় ধরনের লিড পাবে, কিন্তু দিনের শুরুতে তাসকিন আহমেদ অভিষিক্ত আজান আইওয়াজকে যখন ফেরালেন, তখন পাকিস্তানের স্কোরবোর্ডের রান 210 রানে 2 উইকেট। আর মাত্র 20 রান যোগ করতে পাকিস্তানের স্কোর কার্ড দাঁড়ায় 230 রানে 6 উইকেট। কিন্তু এখানেই পাকিস্তানের সৌভাগ্য বলতে পারেন, সালমান আলী আগা 13 বলে 0 রানে আউট হয়ে গিয়েছিলেন। যখন বাংলাদেশ টিম সেলিব্রেশন করছিল, হঠাৎই আম্পায়ারের সিগন্যাল নো বল। তাসকিন আহমেদ ওভারস্টেপ করার কারণে নো বল আম্পায়ার কল করেন। সেই সালমান আলী আগা এখনও ক্রিজে রয়েছেন, 55 রানে ব্যাট করছেন। রিজওয়ান 59 রানে আউট হয়ে গিয়েছেন। মাঝার, সালমান আলী আগা বাংলাদেশকে কি পিছিয়ে দিলেন? দারুণ ব্যাট করেছেন, দারুণ ব্যাট করেছেন। আমি শুরুতেই বললাম যে ওদের টেস্ট তো সেন্স দারুণ। আজান ফজল তারা খুব দারুণ করেছেন প্রথম টেস্ট তুলনায়, এবং তারপরে সিনিয়ররা আছেন, এবং সালমান তো ওডিআই তো ভালো করেছেন। একটা ম্যাচ জিতিয়েছেন, একটা ম্যাচ জিতাতে নিয়েছেন সেঞ্চুরি করে। এমনটা তাদের কাছে আশা করা যায় তারা পারবেন, এমনটা না যে খুব খুব বেশি এক্সেপশনাল খেললেন, তেমনটা তো নয়। তারা এমনটা খেলতে পারেন। হ্যাঁ, ক্যাচটা হয়নি, নো বলে কারো দায় নেই, দোষ নেই, হয়ে গেছে একটা নো বল, সেখানে আউট হয়েছিল। সেটা হলে তো আমার মনে হয় না এত রান হতো। হয়তো বা একটা পাশটাই খেলতেন রিজওয়ান, এবং খেলে হয়তো বা টেইলেন্ডারদের নিয়ে 20 রানের পার্টনারশিপ হতো একটা, 35 রানের পার্টনারশিপ হতো একটা, 70 রানের পার্টনারশিপ হতো একটা, তারপর দেখতেন যে আপনি 350 মতো আউট হয়ে যেত, বাংলাদেশ দল 60 বা 70 রানে একটা ভালো একটা হেলদি একটা লিড পেত। আর সেটা হয়নি। আমার মনে হয় যে ওই ক্যাচটা খুবই ক্রুশিয়াল ছিল, নো বলটা না হলে বাংলাদেশ দল অনেক এগিয়ে থাকতো। এবং দেখুন, শুধু একটা ক্যাচ বা এগিয়ে থাকা নয়, টাইমটা অনেক ইম্পর্টেন্ট। তারা ওডিআই স্টাইলে খেলেছেন, মানে তারা চেয়েছেন যে রান রেটটা এগিয়ে রেখে বাংলাদেশকে প্রেশারে ফেলতে, যেন তারা জিততে পারে। তাদের অ্যাটিটিউডটা এমন না যে তারা ড্র করতে চায়, তারা জিততে চায়, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ, তারা পয়েন্ট চায়, এবং সেভাবেই ব্যাট করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে প্রথম সেশনের দিকে, দ্বিতীয় সেশনে মনে হয় প্রথম দিকে কয়েকটা ওভারে 6-এর উপর রান রেট ছিল। তো এটা ওরা ইন্টেনশনালি করেছে, তারা জিততে চায়। আমার মনে হয় যে হ্যাঁ, সালমান আগা সেই জায়গায় বড় একটা ভূমিকা পালন করেছে, এবং যতক্ষণ পর্যন্ত আউট না হবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দলকে কষ্ট দিয়ে যাবেন। দর্শক, বাংলাদেশের 413 রান পার করতে পাকিস্তানের প্রয়োজন আর 60 রানের মতো, 64 রানের মতো।
বাংলাদেশের যে বোলিং লাইন আপ এবং বৃষ্টি শেষে যদি খেলা শুরু হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পিনাররা হয়তো একটা বড় ভূমিকা রাখতে পারেন, যেমনটা মেহেদী হাসান মিরাজও আজকের দিনের শুরুতে উইকেট পেয়েছেন। কিন্তু বাংলাদেশের সমর্থকরা চাইবেন বাংলাদেশ যেন তাদের 413 রানের আগেই গুটিয়ে নিতে পারেন। মাঝার, আপনার কি মনে হয় পাকিস্তান কি লিড পাবে, না বাংলাদেশ তাদের 413 রানের আগেই অল আউট করতে পারবে? পাকিস্তান, যেটা বললাম যে 20 রানের মধ্যে সালমান আগাকে ফেলা যায়, তাদেরকে আউট করা যায় তাকে, তাহলে বাংলাদেশ লিড পেয়ে যাবে, হয়তো বা 20 রান 25 রানের লিড পেয়ে যাবে। যদি থেকে যায় তাহলে তারা উল্টো হয়তো বা 20, 25 বা 30 রানের লিড পেতে পারে। রিজনের উইকেটটা খুবই ক্রুশিয়াল ছিল, সে নিজেও বোঝে নেই কতটা ক্রুশিয়াল এটা আমাদের জন্য ছিল। খুব ভালো হয়েছে উইকেটটা নেওয়ার পর। এখন আমরা চিন্তা করতে পারছি যে কম রানে তাদেরকে বেঁধে ফেলা যাবে, কারণ তারা এতটা ভালো একটা পার্টনারশিপ করেছে, সেটা আরও যতক্ষণ থাকতো বাংলাদেশ দলকে ভোগাতো। হ্যাঁ, সেটা হয়নি, এবং আমি বিশ্বাস করি যে যেটাই হোক না কেন দুই দলে যে কোনো একটা দল একটু এগিয়ে থাকবে, হয়তো বা 20 রানে বাংলাদেশ এগিয়ে থাকবে, নয় 20 রানে পাকিস্তান এগিয়ে থাকবে, এর বেশি হওয়া উচিত না, এবং এটা হলে মনে হয় যে ম্যাচটা জমবে। দর্শক, বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। আমরা আপনাদের খেলা আবার পুনরায় শুরু হলে পরবর্তী আপডেট ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।